রহমান মান্না হলো বর্তমানে বাংলাদেশে যারা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ তাদের মধ্যে সবচেয়ে পরিচিত ব্যক্তি যে ডাকসুর ভিপি ছিল। আর ডাকসুর ভিপি হিসাবে আছে আমানুল্লাহ আমান আছেন। তো উনি আর অবশ্য ওই ইয়ের পর্যায়ে যেতে পারেননি, অর্থাৎ জাতীয়ভাবে। আমানুল্লাহ আমানকে আবার বিএনপি বিভিন্ন সন্দেহের চোখে দেখে। একবার গয়েশ্বর রায় আর রিজভী সাহেবের টেলিফোন আলাপ থেকে শুনলাম যে এক জায়গায় এক লাইনে 11 জন খুন করিয়েছেন আমানুল্লাহ আমান। মাহমুদুর রহমান মান্না জেলে যাওয়ার আগে আপনারা জানেন সবাই, সে ওই সাদেক হোসেন খোকার কাছে তখন সে ওই ভারতের আন্না হাজারেকে অনুকরণ করে শাহবাগে বসতে চাইছিল। বিভিন্ন সে সাদা পোশাকও পরছিল আন্না হাজারের মতো। সেখানে মাহমুদুর রহমান মান্না ওইখানে লোক পাঠানোর জন্য সাদেক হোসেন খোকাকে অনুরোধ জানাচ্ছে, আর সেখানে কথায় কথায় বলছে যে 2-4টা লাশ পড়ে যাক না। তো ওই জায়গাটায় আমার আসলে সবচেয়ে বড় খটকা লাগে যে এই মানুষগুলা, এই 2-4টা লাশ পড়ে যাক, 2-4টা মানুষ মরে যাক, এইটা ওদের কাছে একেবারে বিষয় না। এটাও এই যে একটা অপরাধ, এই যে একটা খুনের অপরাধ, এটাকে আসলে ওরা কোনো অপরাধ মনে করে না। ওরা মনে করে কি যে রাজনীতি করলে এগুলো জায়েজ। তো ওই জায়গাটা রাজনীতিবিদরা ভাঙতে চায় না, ভাঙেও না। আর রাজনীতি এমন একটা জিনিস, রাজনৈতিক ফিলোসফি বা যারা পলিটিশিয়ান হয়, বিশেষ করে পার্টি পলিটিক্স, তারা অনেক জিনিস ভুল শিখে শিখে আসে, যেগুলো আসলে মানুষের উন্নতির জন্য দরকার। তার বিপরীতে রাজনীতিবিদরা করে সাধারণত। এটা গণহারে সব রাজনীতিবিদের কারণ হলো মানুষকে ভালো পথে আনা, মানুষকে সভ্য বানানো, মানুষকে শিক্ষিত বানানো, মানুষকে আলোকিত করা, এগুলো অনেক কঠিন কাজ। সেই কঠিন পথে কখনো রাজনীতিবিদরা সহজে যেতে চায় না। তারা তারা শর্টকাট মারতে চায় সব জায়গায়। এই জন্য সবসময় যেই কোনো একেবারে এমনকি খ্রিস্টান দেশগুলোর রাজনীতিবিদদের কাছেও অশিক্ষিত মূর্খ, বিশেষ করে ধর্মীয়ভাবে যারা খুবই ধর্মপ্রাণ, গরিব এবং মূর্খ মানুষ, যাদেরকে এই পৃথিবী ভোগ করার অস্ত্রগুলা মানে সুযোগগুলা তারা গ্রহণ করে, পৃথিবী তাদেরকে বলে দিয়েছে যে তোমরা ধর্মটা করো, তারপরে তোমরা মরে গেলে এগুলো সব তোমরা ভোগ করবে। আর এই দুনিয়া তো 2 দিনের, এই জন্য এটা আমরা ভোগ করি। তোমরা আল্লাহকে ডাকো বা ঈশ্বরকে ডাকো বা পূজা করো বা চার্চে যাও, তোমরা এগুলো পাবে পরকালে। মোটামুটি এইটা হলো একটা একটা পার্থক্য। দরিদ্র মানুষদেরকে দরিদ্র রাখা রাজনীতিবিদরা, আপনার এই দরিদ্র মানুষদেরকে এইটাই বোঝায়। দরিদ্র মানুষরাও এতে খুশি, তারাও তো বোঝা তাহলে আসলে এই 2 দিনে আনন্দ করে কি লাভ হবে, চিরকাল আনন্দের জায়গায় চলে যাই, তাড়াতাড়ি মরে যাই, অসুস্থ হয়ে যাই, মানে যত তাড়াতাড়ি মরে যাওয়া যায় আর কি। এই দুঃখের জীবন, এই কষ্টের জীবন, এই জীবন তো মানে বহন করা যায় না আসলে। কত বেশিরভাগ মানুষই তো অভাব অনটনে, তাই না? তাদের কাছে কষ্টের সীমা নাই। তো এই যে তারাও মনে করে যা হোক চলেই যাই এই দুনিয়া থেকে, গিয়ে ওইখানে ভোগ বিলাস করি। তো যেহেতু কেউ মৃত্যুবরণ করেনি, করে ফিরে আসেনি, তাহলে ওই ভোগ বিলাসে আসলে এই দরিদ্র মানুষগুলোর সেটা পূরণ হচ্ছে কিনা চাহিদা, সেটা আমরা জানি না। তবে বিশ্বাস করতে চাই যে আসলে পূরণ হচ্ছে। কিন্তু এখানেও ফাঁকিটা হলো যে এই ধনী লোকগুলোও কিন্তু দোজখে যাইতে চায় না। ওরাও এমন একটা পদ্ধতি পালন করে, এমন কিছু বিশ্বাস করে যে ওই গরিব মানুষগুলোর পিছে পিছে ওরাও কিন্তু ওই বেহেশতে গিয়ে হাজির হয়ে যাবে। অর্থাৎ বেহেশতের সবকিছু ওই ধনী লোকগুলাও খাবে, গরিব লোকগুলাও খাবে, কিন্তু এই দুনিয়ার ভালো কিছু মানে দরিদ্র মানুষদের জন্য তারা ব্যবস্থা করবে না, এবং সেটা করতেও পারে না। এবং এইটা করতে চাওয়ার জন্য এইটারই একটা প্রতিক্রিয়া হিসাবে কমিউনিজম এসেছিল। কমিউনিজম এসে দেখা গেল যে সেটা তো কোনো উন্নতি হয় নাই, বরঞ্চ এরা আরো ম্যাসাকার করে ফেলছে। এটা সমাজতন্ত্র, সাম্যবাদ, এগুলা
তারা বাস্তবায়ন করার জন্য কোটি কোটি মানুষ খুন করেছে। চীনে খুন হয়েছে, রাশিয়াতে খুন হয়েছে, যেখানে যেখানে এই চেষ্টা চলেছে। মানে নিষ্ঠুরভাবে তারা খুন করে, কিন্তু কোনো জায়গায় তারা ফল পায় নাই এবং কমিউনিজমটা মারা গেছে। কমিউনিজম মরে গেল, তারপরে মানুষের হতাশার শেষ নাই। পুঁজিবাদী আপাতত জিতে গেল, কিন্তু মাঝামাঝি একটা রাস্তা দেখেন, সেটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভালো করেছে। যেমন যেটা একেবারে বিশ্বের আদর্শ রাষ্ট্রগুলোর মধ্যে ধরা হয়, যে স্ক্যান্ডিনেভিয়ান যেসব দেশ আছে, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, এই দেশগুলোতে মানুষ দুটোই, ওরা কমিউনিস্টরা যেসব দিতে চায়, মানুষকে শিক্ষা দিতে চায়, মানুষকে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য সেবা দিতে চায় বিনা বিনা টাকায়। এটা উন্নত বিশ্বের অনেক দেশই করে ফেলেছে। সুতরাং এখন আর পৃথিবীতে ওই রকম নাই যে পুঁজিবাদ আগের পুঁজিবাদের জায়গায় নাই। কমিউনিজমরা যা কিছু ভালো করতে পারতো এগুলা পুঁজিবাদীরাই করেছে। অর্থাৎ ইউরোপ আমেরিকাতে এখন অর্থাৎ মানুষ রাস্তায় আর না খেয়ে পড়ে থাকে না। ওই সবার $2000 বেতন বা €1500 বেতন, এটা দিয়ে সে ঘর ভাড়া দেয়, খায়, আর তার অন্যান্য যে প্রয়োজনগুলো, বিশেষ করে চিকিৎসার প্রয়োজনটা রাষ্ট্র সেরে নিয়েছে। এরপরে সে যদি কিছু বাড়তি টাকা রোজগার করতে পারে, সন্তান গ্রহণ করে, না হলে করে না। এরকম একটা পদ্ধতির জীবন ওরা যাপন করছে। কিন্তু ওই ধন সম্পদ ওই 2-4-10% মানুষের হাতে। 50-60% মানুষ কিন্তু ওই গড়ে $2000 ধরে রাখেন। একেবারে যত উন্নত বিশ্ব বলেন, পার হেড রোজগার সর্বোচ্চ 2000, এবং এর চেয়ে অনেক কম আসলে। বাট এটা আমরা ধরে নিতে পারি 70-80-90% মানুষের, কোন দেশে এটা 90%ও হতে পারে। তো যা হোক, এই পলিটিশিয়ানরা কখনো দীর্ঘ কষ্টের পথে যেতে চায় না, যেহেতু ক্ষমতায় থাকার একটা ইয়ে আছে, সেই রাস্তায় তারা ব্যবস্থা নেয়। এই ব্যবস্থা নিতে গিয়ে তারা হত্যাকাণ্ডগুলোকে জায়েজ করে ফেলে, মেরে ফেলো। ওই মাহমুদুর রহমান মান্নাও কিন্তু এই ধারণা নিয়েই সে সাদেক হোসেন খোকার কাছে কি জানি চেয়েছিল, আর পরামর্শ দিচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ পড়ে যাক না কেন। আমানুল্লাহ আমান গেল, তারপরে আপনার মাহমুদুর রহমান মান্না গেল। বাংলাদেশের সবচেয়ে সেরা বদমাশদের মধ্যে একজন কিন্তু ডাকসুর নেতা ছিল, তার নাম হইল আসম আব্দুর রব। এই লোকটা যে কি পরিমাণ বজ্জাত, এবং মাহমুদুর রহমান মান্না তো অ্যাটলিস্ট শুদ্ধ ভাষায় কথা টথা বলে তার একটা স্টাইল সে করেছে, মানে ব্যক্তিগতভাবে তার কিছু সীমিত আপনার অর্জন আছে। এই ডাকসুর এই রবের কিন্তু তাও নাই। সে সব সময় পরগাছা হিসাবেই কিন্তু বড় হয়েছে, যে জাসদ করেছে, বঙ্গবন্ধুর বিরোধিতা করেছে, এরশাদের বিরোধী দলীয় নেতা হয়েছে, তারপরে এরপরে অর্থাৎ এই লোকটা যে একটা অতি নিম্নমানের খারাপ লোক, এই আসম রব, এটা তো আসলে বাংলাদেশের সব মানুষই জানে। আর কে আছে ডাকসুর এসব বড় বড় নেতা? আরেকজন আছে মুজাহিদুল সেলিমকে আমরা অন্তত হয়তো কিছু রেসপেক্ট করতাম গত বছরের জুলাই আগস্টের আগে। তারপরে জুলাই আগস্টের পরে দেখা গেল যে এই লোকটা অন্য আর 5-10 জনের মতোই মূর্খ। কমিউনিস্ট মানেই যে এখন মূর্খ, এইটা আগে কিন্তু একটা ধারণা আমরা পোষণ করতাম যে কমিউনিস্ট মানে শিক্ষিত মানুষ। এখন দেখা যাচ্ছে কমিউনিস্টদের শিক্ষা দীক্ষা, বোধ জ্ঞান, বুদ্ধি, বিবেক বিবেচনা আরো অনেক বেশি সীমিত। এই সারাদিন তারা বলছে শ্রমজীবী মানুষের কথা, হ্যাঁ, অবহেলিত মানুষের কথা, কিন্তু তাদের আসলে সত্যিকারের কল্যাণ সাধনের জন্য তারা হয়তো চেষ্টা করে, আমি বলবো না যে তারা কাজ করছে না, তারা তো রাস্তায় দাঁড়িয়ে থাকে, সেই ঘামে ঝরে ঘামে ভিজছে, তারপরে 40 ডিগ্রি টেম্পারেচার রাস্তায় দাঁড়িয়ে 2-4 জন লোক নিয়ে মিছিল করে, বক্তৃতা দেয়, বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ চিৎকার করে উঠে, এগুলো তো আছেই। কিন্তু অর্থাৎ আল্লাহ তাআলা এদেরকে অতটুকুন জ্ঞান বুদ্ধি, মানে অতটুকুন তাদের বিকাশ করেনি, যে বিকাশটা হলে তারা আসলে এই যাদের কথা বলে তারা রাজনীতি করে তাদের উপকার করতে পারত। বিশেষ করে মুজাহিদুল ইসলাম সেলিমকে আমি দেখলাম যে 24 আগস্টের পর মানে মহামূর্খদের মধ্যে একজন দেখলাম। তার বিভিন্ন সময়ের কথাবার্তা আমার মনে হলো যে সে আসলে
বিশ্বের মুসলমান দেশগুলা কিভাবে চলে, সেই দেশগুলা কিভাবে শাসন ব্যবস্থা টিকে আছে, তাদের শাসন ব্যবস্থা কোন মানুষরা করে, কেন সেসব দেশে গণতন্ত্র নাই, এইসব সম্পর্কে তার কোনো ধারণা নেই। এবং আরো অদ্ভুত বিষয় হলো যে সেলিমরা নিজেরাও জানে যে ভোট হলে তারা কোনোদিন ভোট পায় না, তারপরে তারা বারবার ভোট ভোট ভোটের কথা বলে। এটাও কিন্তু কমিউনিজমের একটা মানে এই যে কমিউনিস্টরা যে ভোটের কথা বলে, এটাও কিন্তু সেলফ ডিপিটিং একটা একটা প্রপাগান্ডা। কমিউনিজম তো আসলে এই গণতান্ত্রিক নির্বাচন যেটাকে বলে, সেই নির্বাচনে তো তারা বিশ্বাস করে না। রাশিয়াতে কি সেই নির্বাচন হতো? সোভিয়েত ইউনিয়নে, চীনে কি সেই নির্বাচন হয়? না, তাদের নির্বাচন হয়, বাট সেটা ভিন্ন পদ্ধতির নির্বাচন। তো বাংলাদেশের কমিউনিস্ট গুলা শুধু নির্বাচন নির্বাচন করে কেন? তারা কেন তাদের মূল 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 পথে থাকে না? কারণ এমন যদি হতো যে নির্বাচন নির্বাচন করলে নির্বাচনে তারা ২-৪ জন জিততে পারতো, সেটা তো না, তারা তো জিততে পারে না। একমাত্র ১৯৯১ সালে ৫ জন কমিউনিস্ট জিতেছিল, কমিউনিস্ট পার্টি থেকে ৫ জন বোধহয় এমপি হয়েছিল। সেটা আবার ইয়ে থেকেও হয়েছিল, ওই যে তখন বাকশাল যেটা করেছিল আব্দুর রাজ্জাক সাহেবরা, মহিউদ্দিন সাহেবরা, তারাও ৫টা সিট পেয়েছিল আমার যতদূর মনে আছে, মানে ৫-এর জায়গায় ৬ও হতে পারে। এরপরে আর তারা কোথাও কোনো কিন্তু ইলেকশনে কোনো জায়গায় ভালো করতে পারেনি। হ্যাঁ, তারা যেসব কথা বলে এটাও সত্য, যে কালো টাকার মানে ইলেকশন তো আসলে দুর্বৃত্তরাই করে, এটা তো কোনো সন্দেহ নাই। ইলেকশন যারা করে তারা কোটি কোটি টাকা খরচ করে আবার কোটি কোটি টাকা সেখান থেকে উদ্ধার করার এই যে একটা একটা দুষ্ট প্রকৃতি, এটা থেকে বাংলাদেশের রাজনীতি তো মানে বাংলাদেশের রাজনীতি তো এটাই আসলে বড় সমস্যা না, আরো অনেক বড় সমস্যা আছে, কিন্তু এগুলো খারাপ দিক আর কি। তো কমিউনিস্টরা কেন নির্বাচন নির্বাচন করে, এটা আমার কাছে সবসময় হাস্যকর লাগে। বাবা, তোমরা তো নির্বাচন নির্বাচন করে যদি নির্বাচনে জিততে পারতে, হ্যাঁ জিতে আসলাম, তাহলে কমিউনিজমের কাজ করলাম, সেটাও করতে পারো না। তাহলে আর নির্বাচনের কথা বলে তাহলে নিজের আদর্শ যে পদ্ধতির নির্বাচনে তোমরা বিশ্বাস করো, বা নাকি তোমরা বাংলাদেশের কমিউনিজম চালু করতে চাও? কিচ্ছু নাই। অর্থাৎ এগুলো এগুলো একেবারেই পরিত্যক্ত মানুষজন। তাহলে ডাকসুর আর কে কে নেতা আছে? হ্যাঁ, ডাকসুর কিছু নেতা অবশ্যই আমি বলবো যে তোফায়েল আহমেদ সাহেব সবচেয়ে ডিগনিফাইড ওয়েতে, মানে তিনি তার মৃত্যু নিয়ে এতবার কথা হয়েছে, উনি কি আসলে মৃত্যুবরণ করেছেন শেষ পর্যন্ত না এখনো বেঁচে আছেন আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না। যাই হোক, আমি বলবো যে বাংলাদেশের ডাকসুর যত নেতা হয়েছে একমাত্র তোফায়েল আহমেদ সাহেব জাতীয় রাজনীতিতে কিংবা ব্যক্তিগত অর্জন হিসাবে এবং সব দিক থেকে একমাত্র উনি সবচেয়ে সফল মানুষ আর কি ডাকসু নেতাদের মধ্যে। আর যারা আছে আরো অনেকগুলা নাম আছে, মতিয়া চৌধুরী ছিলেন, উনাকে আমি বলবো যে দ্বিতীয় সফল ব্যক্তি ডাকসুর, বা প্রথম সফল হতে পারে, যেহেতু মতিয়া চৌধুরী আমার তো ধারণা ইয়ের চেয়ে বেশি কাল মন্ত্রী ছিলেন। মতিয়া চৌধুরী তো সব সরকারের আমলেই মন্ত্রী ছিলেন না, শেষে ছিলেন না, বাট এনিওয়ে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মতিয়া চৌধুরীর যোগ্যতা গ্রহণযোগ্যতা বেশি ছিল তোফায়েল আহমেদের থেকে। এই তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, এই দুইজন। আর রাশেদ খান মেনন সাহেব ছিলেন। রাশেদ খান মেনন সাহেব ঠিক আছে ওনার মতো করে, কিন্তু এরা কেউ কিন্তু ক্লিন ইমেজ নিয়ে, মানে বিশেষ করে মতিয়া চৌধুরীর মতো ক্লিন ইমেজ তোফায়েল আহমেদ সাহেবও করতে পারেন নাই। আর রাশেদ খান মেননের তো একেবারে স্কুল থেকে টাকা খাওয়া ইত্যাদি প্রচুর বদনাম ওনার আছে। তো এই আর যারা আছে আরো কিছু, সুলতান মনসুর আছে, তারা এদের কথাবার্তা শুনলেও বোঝা যায় যে এদের হয়তো অনেক ভক্ত আছে, আছে, কিন্তু তাদের আসলে একটা বিশ্ববিদ্যালয়ের যে যে যোগ্যতা থাকা দরকার নেতা হিসাবে, সেগুলো খুব একটা আমার চোখে পড়ে না। মোটামুটি এটা একটা আসলে এত বড় বড় কথা বলে এখান থেকে নির্বাচন করা হয়, হ্যাঁ হয়তো অনেক ধরনের মেম্বার টেম্বার ছিল, অনেকে শিক্ষিত ছেলে মেয়ে ছিল, সেই জায়গাটায় আসলে বড় জিনিস শিক্ষাটা কি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ১৯৯০-এর দশকের শুরু থেকে মাঝামাঝি, আমি তো দেখি নাই যেখানে কোনো শিক্ষা দীক্ষা বলতে কিছু আছে। এরপরে তো এটা মাদ্রাসাই হয়ে গেছে, এটা এখন ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে একটা মাদ্রাসা। আচ্ছা, এখন মাদ্রাসা আপনারা তৈরি করবেন, আওয়ামী লীগ নাকি এই মাদ্রাসা তৈরিতে সবচেয়ে বড় সহযোগিতা করেছে, তারা নাকি মাদ্রাসার ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার কি সুযোগ করে দিয়েছে বিভিন্ন যুক্তি দিয়ে অনেকে বলে, আমি অত ভিতরে জানি না, কিন্তু আওয়ামী লীগের সময় তো মাদ্রাসাটা তৈরি হয়েছে, এটাও তো সত্য কথা, বিশেষ করে গত ১৫-১৭ বছরে, তাই না? তো আওয়ামী লীগের আজকে দেখলাম যে একজন খুব একনিষ্ঠ নেতাও বলতে পারি, কর্মীও বলতে পারি, আরিফা রহমান রুমা, যিনি এখন যুক্তরাষ্ট্রে রিফিউজি হয়েছেন,
আওয়ামী লীগের জন্য যারা সবচেয়ে মানে দিন-রাত খেটে অনলাইনে অ্যাক্টিভ আছে, তাদের মধ্যে একজন। উনি অবশ্য একটা কথা বলেছেন। এখন কি উনি এটা কিভাবে বলেছেন জানি না। জেনুইনলি বললে আমি মনে করি ভালো। যে উনি বলেছেন যে ডাকসুর যে ইলেকশন রেজাল্ট এইটা আমাদের রাজনীতির ফল। অর্থাৎ তিনি স্বীকার করলেন যে আওয়ামী লীগ কিছু মানে আওয়ামী লীগ আসলে ব্যর্থ হয়েছে অনেক জায়গায়। আওয়ামী লীগ তো ব্যর্থ হয়েছেই। আওয়ামী লীগ রাষ্ট্রকে যেভাবে উন্নতি করেছে কিন্তু দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনা এগুলোর জায়গায় ওইভাবে শক্ত থাকতে পারেনি। যাক এটা একটা দীর্ঘ আলোচনা, সেখানে ভিন্ন জায়গায় অন্য সময় যেতে হবে। তো যেটা বলছি যে ডাকসু নিয়ে এখন এত কথা, গত কিছুদিন দেখলাম যে একেবারে সবাই এই জ্বরে পেয়ে গেছে। আমার যেসব বন্ধু বান্ধব, বন্ধু বলতে বলতে কি আমার যে অনলাইনে যাদেরকে আমি পছন্দ করি, এরা সবাই মোটামুটি বয়সে আমার ছোট, কিন্তু এদের অনেকেও বলছে যে না ডাকসু নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটা বলেই আবার ডাকসু নির্বাচন নিয়ে ওরা দেখছে 2-3টা পোস্ট দেয়। আবার 2-1 জন আছে জেনুইনলি তাদের কোনো আসলে আগ্রহ ছিল না। এই ডাকসু নির্বাচনে আসলে আপনার আগ্রহ থাকার কোনো সুযোগও নাই। কারণ হলো রাষ্ট্র যখন গত বছর জুলাই আগস্টে জঙ্গিরা দখল করে ফেললো, তারপরে যা কিচ্ছু হচ্ছে এভরিথিং ইজ বাই ডিজাইন। এভরিথিং ইজ বাই ডিজাইন। এখানে আপনি কোনো কিছু মানে তারা হিসাব করে দেখছে কোনটা আগে হলে ভালো, ডাকসু আগে হলে ভালো নাকি ইউনিয়নের নির্বাচন আগে হলে ভালো নাকি কি হলে কোনটা হলে ভালো। আর জামাত যদি ডাকসু যে ঢাকা ইউনিভার্সিটিতে জিতলো, এইটা তো বা অবাক হওয়ার কি আছে। জামাতের সবচেয়ে বড় বিজয় তো ছিল গত বছরের জুলাই আগস্টের এই জঙ্গি উত্থান, তাই না? জামাত যদি আগামী 100 বছরও বাংলাদেশ সে ক্ষমতায় থাকে, তার মূল বিজয়টা তো জুলাই আগস্টে হয়েছে গত বছর। তো জামাতের বিজয় দেখো অবাক হওয়ার কি আছে, আমি বুঝি না। জামাতকে সহযোগিতা করবে বলেই তো ইউনূসকে তারা, জামাতকে সবচেয়ে বেশি ডেকে এনেছে কারা? জুলাই জঙ্গিরা। তো এরা কারা? এরা তো জামাত, তাই না? তো এই জায়গায় এখন তবে ডাকসুতে জিতার পরে অবশ্যই এখানে আবার অনেকে অনেক থিওরি দিচ্ছে। আজকে দেখলাম মির্জা আব্বাস সাহেব বলছে যে আওয়ামী লীগের অর্থাৎ ছাত্রলীগ ভোট দিয়েছে ডাকসুর ইয়েকে, জামাতকে। হতে পারে, কি হয়েছে আমি জানি না। মানে রাজনীতি যারা করে তারা অনেক ধরনের কৌশল, অনেক ধরনের মানে কৌশল বলতে কি ধূর্ততার আশ্রয় নেয়। আমি আবার ধূর্ততার আশ্রয় নেওয়া মানুষ না। আমি মনে করি যে আমার এখানে কেউ যদি এসে কথা শুনে ধূর্ততা শিখতে চান তিনি পারবেন না। আমার এখানে সে নীতি শিখতে পারবেন। আমি মনে করি কিছু বেসিক নীতিতে জীবন চললে, রাষ্ট্র চললে, রাজনীতি চললে সেটা সবার জন্য মঙ্গল হয়। সুতরাং আপনি যদি নীতিতে না গিয়ে শুধু ধূর্ততার আশ্রয় নেন, তাহলে ধূর্ততা এবং কৌশল ঠিক আছে। কৌশল ধূর্ততা কোনটা, নৈতিকতা কত দূর, আমি কোনো কৌশল বা ধূর্ততা কোনোটাকে আমি বলবো না যে এটা নিতে হবে না, কিন্তু মূল জায়গাটা থাকতে হবে যে নীতির বেসিসে হতে হবে। নীতির বেসিস কি? নীতিটা ছিল আমাদের যে নীতিটা ছিল যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে এটা বঙ্গবন্ধু ৭২-এর সংবিধানে যেভাবে লিখেছেন, হ্যাঁ, সেইভাবে যদি আওয়ামী লীগের নীতিগুলো চলতো, বাংলাদেশ ইয়েও হতে পারতো, কি বলে, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হতো এবং আওয়ামী লীগের ৫০-৬০-১০০ বছর লাগাতার ক্ষমতায় থাকার আসলে কোনো ধরনের এটা ব্যাপারই ছিল না। যে কোনো একটা স্বাধীন রাষ্ট্র, এমনকি ভারতও দেখবেন যে ইন্ডিয়ান কংগ্রেস অনেক বছর ক্ষমতায় ছিল, কারণ কংগ্রেস ছিল মানে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল। সেখানে নিয়ে তো কোনো কথা হয় না, এবং তারা তো গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় ছিল। হ্যাঁ, তারা পরবর্তীতে ভুলভ্রান্তি হয়তো করেছে, যার কারণে তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। ভারতীয় জনতা পার্টির উত্থান হয়েছে। ভারতীয় জনতা পার্টিও কি সব প্রজ্ঞার সাথে করতে পারছে না? ভারতীয় রাজনীতিতেও তো প্রজ্ঞার অভাব নাই। আমাদের যেমন ভারতের সাথে আমরা যখন তুলনা করি, আমাদের মধ্যে কিন্তু আমরা কোনো প্রজ্ঞা পাই না। আমি আবার যখন ভারতের সাথে চীনের তুলনা করি, তখন ভারতের মধ্যে ভারতের রাজনীতিবিদদের মধ্যে আমি কোনো প্রজ্ঞা দেখি না। ভারতের যেমন, এখানে একটা কথা প্রসঙ্গক্রমে বলে রাখি, ভারতের দরকার ছিল ধনী রাষ্ট্র হওয়ার চেষ্টা করা। তাদের সব জায়গায় দেখা যায় যে তারা মানে সুপার পাওয়ার, অস্ত্র দিয়ে ধনী হতে চাইছে, অস্ত্র তৈরি। কোনোদিন মানুষ অস্ত্র তৈরি করে ধনী রাষ্ট্র হতে পারে না। আপনি ধনী রাষ্ট্র যদি টাকা দিয়ে ধনী হন, অস্ত্র আপনার অল্প সময় হয়ে যাবে। চীন চালাকি করে ধনী হয়ে গেছে,
সে এখন আমেরিকার সাথে টেক্কা দিচ্ছে। সুতরাং যে কোনো রাষ্ট্র যদি একজন প্রাচুর্য পূর্ণ অর্থাৎ একটা সমৃদ্ধিশালী রাষ্ট্র হতে চায়, সেটাই তার জন্য মঙ্গল। সেটা হলে সে চাইলেই সুপার পাওয়ার হতে পারবে। কিন্তু যদি মানে ধন দৌলত অর্জনের রাস্তাটা যদি জানা না থাকে, সেই দিকে যদি মনোযোগ দেওয়া না হয়, তাহলে শুধু অস্ত্র তৈরি করা, সোভিয়েত ইউনিয়ন পড়ে গেছে কিভাবে? অস্ত্র তো তারা আমেরিকার চেয়ে অনেক বেশি ছিল। সোভিয়েত ইউনিয়ন যখন পড়ে যায় তখন তাদের পারমাণবিক ওয়ারহেড ইউএস এর দ্বিগুণ ছিল। হুম, তারপরেও পড়ে গেছে। অর্থাৎ আসলে অর্থনৈতিক উন্নতিটা সবচেয়ে একটা বড় দরকার। সেটাই কিন্তু শেখ হাসিনা করেছিলেন। এইখানে শেখ হাসিনার কিন্তু নীতি কিন্তু একেবারে 100% সঠিক ছিল। কিন্তু এই যে জঙ্গিদের উনি রুখতে পারলেন না, ওনার পার্টির লোকজনকে উনি হয়তো মুক্তিযুদ্ধের চেতনায় মানে বলিষ্ঠ নেতৃত্ব উনি তৈরি করেন নাই, বা উনি সেটার গুরুত্ব দেন নাই, বা ওই লোকগুলোও সে দায়িত্ব পালন করে নাই। ফলে এত বড় যে বাংলাদেশের যে অর্থনৈতিক সাফল্য শেখ হাসিনা দেখিয়েছেন, এটা তো এখন আর কল্পনাও করা যাচ্ছে না। এখন যদি ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার আসেও, তার তো আসলে প্রায়োরিটিতে আর সেটা থাকা যাবে না। কারণ হলো তারা সবার আগে থাকতে হবে যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের দমন। কারণ স্বাধীনতা বিরোধীদের দমন করতে হবে এই কারণে যে আওয়ামী লীগ চেষ্টা করেছে স্বাধীনতা বিরোধীদের সাথে দেশে বসবাস করতে, আর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে বলে দিচ্ছে না, এইখানে আওয়ামী লীগ চলবে না। হ্যাঁ, ফ্যাসিস্ট 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 বলে বলে তাদেরকে মানে তাদেরকে একেবারে অচ্যুত মানে ঘোষণা করছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগের সমর্থক আমরা প্রচুর আছি, দেশের অন্তত অর্ধেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, ওই বাণী দিয়ে আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে, কিন্তু আসলে ওই মানে ছুঁয়ে দিতে পারছে না। কিন্তু দেখেন, একই সাফল্য যদি আওয়ামী লীগ বাণীটা যদি তৈরি করতে পারতো, যেটা দিন রাত 24 ঘন্টা, আপনি পিনাকির ভিডিও খুললে দেখবেন ন্যারেটিভ ন্যারেটিভ ন্যারেটিভ। ওই শেয়ানা জিনিস তো বুঝে গেছে, মানে ন্যারেটিভ বলতে কি, মানে একটা জিনিস মানুষকে বিশ্বাস করাইতে হবে, কথাটা পরিবেশন করতে হবে যেইভাবে, সেটাই নেগেটিভ ন্যারেটিভ। ন্যারেটিভ মানে তো আসলে বর্ণনা, আপনি বর্ণনাটা কিভাবে দিবেন। হুম, সেই জায়গায় যদি ঠিক জামাতের অর্থাৎ জামাত যেভাবে এই হিন্দু রাজাকার সহ মুসলমান হিন্দু সব ধরনের রাজাকার দিয়ে ন্যারেটিভ তৈরিতে সাফল্য পেয়েছে, একই সাফল্য আওয়ামী লীগ পেলে কি হতো চিন্তা করেন। আওয়ামী লীগ অর্থনৈতিক সাফল্য পেয়েছে, আর ন্যারেটিভে যদি এই জামাতের মতো সাফল্যটা সে পেত, তাহলে তো বাংলাদেশের 10-20% স্বাধীনতা বিরোধীদের গায়েব করে দেওয়া আওয়ামী লীগের জন্য কোনো ব্যাপারই ছিল না, তাই না? যেখানে জামাতের কোনো সাফল্য থাকা না সত্ত্বেও, এবং জামাত এবার গত 10-12 বছর আরেকটা জিনিস দেখিয়ে দিয়েছে, তাদের নাকি এক একটা ছাত্র শিবিরের মাস্তান সন্ত্রাসীদের 200টা করে ফেসবুক আইডি আছে, এবং প্রত্যেকটা থেকে ওরা গালাগালি ছাড়ে। হ্যাঁ, গালি দিয়ে 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 কিন্তু ন্যারেটিভ করে ফেলেছে এবং দেশ দখল করে ফেলেছে। গালি কিন্তু ওদের কমন। আপনি ইয়েকে দেখেন, পিনাকিকে দেখেন, আপনি কি বলে এই ইলিয়াসকে দেখেন, এই দুটা যেই পরিমাণ গালাগালি করে, এমনকি বিএনপির একটা ছেলে আছে মির্জা ফখরুল সাহেবের জামাই, তাকে আমি এদের চেয়ে ভালো মানুষ মনে করি, সেও কিন্তু খুবই অশ্লীল এবং কুরুচিপূর্ণ কথা বলে। সুন্দর 4-5টা বাক্য বললো, একটা একটা 2টা শব্দ ঢুকিয়ে দিল, মানে এই যে সভ্যতা তো এগিয়েছে, তাই না? কুরুচির বিরুদ্ধে, মানে রুচির বিজয় কুরুচির বিরুদ্ধে, তাই না? দেখেন, এই যে তাদের ন্যারেটিভ, তাদের আদর্শ সবকিছু কিন্তু ক্ষণস্থায়ী এবং নেগেটিভ এবং গালাগালি এবং কুরুচিপূর্ণ, কিন্তু সেটা তারা একটা মুভমেন্ট করাইতে, মানে একটা ম্যাসিভ একটা ইম্প্যাক্ট সমাজের উপর ফেলেছে। একই সাফল্য যদি ধরেন আওয়ামী লীগ পায়, যেহেতু আওয়ামী লীগের অবস্থানটা শাশ্বত, আমি মানে কনফিডেন্টলি বলতেও পারি না, কারণ আওয়ামী লীগের লোকজন এগুলো বলতে তারা ভয় পায়, তাদের নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে যেটা 72-এর সংবিধান, যেটা এটা সপক্ষে দাঁড়ানোর মতো বলিষ্ঠ গলা নিয়ে তারা হাজির হয় না, বলে মেনো মেনো করে 2-4 জন, বাট সেটা দিয়ে তো কাজ হয় না। আগে তো নিজেকে বিশ্বাস করতে হবে, নিজে বিশ্বাস করলে তো কথার মধ্যে জোর আসবে, তাই না? আবারও চিন্তা করে দেখুন, যদি আওয়ামী লীগ তার সত্য ভাষণে যদি একই রকম ইম্প্যাক্ট তৈরি করতে পারতো, কি পরিমাণ বিজয় তারা পেত।
স্বাধীনতা বিরোধীরা, মৌলবাদীরা মিথ্যা ভাষণটা কি? তারা যেটা চায় যে একটা ইসলামিক রাষ্ট্র, তারা যেটা চায় যে একটা শরিয়া শাসন, হ্যাঁ, এইটার আবার এই জিনিসটা তো পৃথিবীর কোথাও সাকসেসফুল হয় নাই, তাই না? তাও তারা এখানে সাকসেসফুল করে দিচ্ছে। কিন্তু কিভাবে করছে আপনি দেখেন, জামাতিদের আর কিন্তু এখন কথা বলা লাগে না। ওই কালকে যে ভিডিওটা করছিলাম, আমি ভিডিও করতে গেলে কিছু এখানে লোকজন এসে বলে, ভাই ছোট করেন, এই করেন, সেই করেন। আমি কথাগুলো গুছিয়ে বলার আগেই মানে ওদের কালকে অবশ্য বলেছি যে এই ছোট ছোট ভিডিও, আমার ভিডিও 10 মিনিট দেখেন, আর 20 মিনিট 30 মিনিট দেখবেন না। কিন্তু কথা তো মানে বুঝাতে হবে, জিনিসগুলো তো সহজ না। সহজ হয়তো ইয়েতে, কিন্তু প্রকাশে তো সহজ না। প্রকাশে সহজ হলে তো এগুলো প্রকাশ থাকতো, লিপিবদ্ধ থাকতো। আওয়ামী লীগের যে ছাত্রলীগের 10 লাখ কর্মী, তারা এগুলা পড়তো, তারা গড়গড় করে এগুলা বলতো, আমরা শুনতাম, তাই না? আমাকে তো এই 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 কি বলে এই জায়গায় এসে তাদের কথা বলার দরকার ছিল না। যাই হোক, তারা এখন জামাতের আর কারো কথা বলা লাগবে না। ডাকসুর পরে আজকে দুইজন, ওই কালকে যে হিন্দু ইয়ে বললাম রাজাকার, এই রাজাকারের মধ্যে দুইজন দেখলাম, দুইটা খুব ভালো ভিডিও করে ফেলেছে। দুইটাই আমি মানে অন্য কাজ করার মাঝে মাঝে শুনছি, ভালোভাবে শুনি নাই। তবে পিনাকির ভাষণ হইলো যে এই শুরু হয়ে গেল, অর্থাৎ পিনাকি প্রতিষ্ঠিত করেছে ডাকসু নির্বাচনই সবসময় বাংলাদেশকে, মানে যারা ডাকসু হয়েছে তারাই আর কি বাংলাদেশের রাষ্ট্র তাদের, এইটা তার বাণী। এবং আরেকটার বাণী হলো যে তারেক রহমান ফেল করছে। অর্থাৎ দুটার বাণী, কিন্তু পরিবেশনাটা ভিন্ন, কিন্তু পুরো জিনিসটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীরা, মৌলবাদীরা যা চায় সেইটাকে প্রতিষ্ঠিত করা কি, যে তারেক রহমান সাহেব ইয়ে করে ফেলেছে, আওয়ামী লীগ যেই জিনিসগুলা ওন করে, যেই কথাগুলা বলে, সেই জায়গায় চলে গেছে। কেন চলে গেছে? উনি ভারতের কাছে মুসলেকা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, এই জন্য। ফলে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে তো ফেলেই দিয়েছে, বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, এবং যে ফেব্রুয়ারিতে ইউনুস যে ইলেকশন করবে সেখানে জামাতে ইসলাম বা এনসিপি, এরা যারা মানে 24-এর যারা মূল জঙ্গি বিএনপিও, কারণ বিএনপি অবশ্য মূল জঙ্গি না, মূল হলো যে এই কথাটা আরেকটু পরে আসছি। অর্থাৎ এনসিপি আর জামাত জিতবে, এদের থিওরিটা মোটামুটি এটাই। বললো, ওই যে গৌতম দাস বলল যে এরা কিন্তু কথা খুব গুছিয়ে বলে, সুন্দর করে বলে। পিনাকির এক স্টাইল, গৌতমের আরেক স্টাইল, বাট তাদের মানে কি পরিমাণ মেধা যোগ্যতা সম্পন্ন দুইটা হিন্দুকে বসিয়েছে জামাত। আওয়ামী লীগের আসলে লজ্জা পাওয়া উচিত, এবং তাদের মানে তাদের 2-4টা লোক যদি আত্মহত্যা করতো তাহলে বুঝতাম যে না, এদের লজ্জা শরম আছে, করলো না। এক গৌতম এক পিনাকি দিয়ে কিন্তু জামাতে ক্ষমতায় চলে আসার সুযোগ আছে, কিন্তু কারণ হয়তো ক্ষমতায় আসেই এখনই। হ্যাঁ, এখন ইলেকশন একটা করা বাকি। কিন্তু যেটা হলো যে তাদের মূল হলো যে না, তারেক রহমানও ভারতীয়দের কাছে বিক্রি হয়ে গেছে। অর্থাৎ এখন একমাত্র বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ইত্যাদি পোষণ করে জামাত। কথাটা শুনতে ভালো লাগে। মূল জিনিস হলো হিন্দু মুসলমান বিভক্তি। দেখেন, হিন্দু মুসলমান বিভক্তি ঘৃণা কিন্তু দুইটাই হিন্দুকে দিয়ে জামাত প্রতিষ্ঠিত করছে। আপনাদের কাছে জিনিসটা ফ্যাসিনেটিং মনে হয় না কারো কাছে? আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগে যে দুইটা জাত হিন্দু, মানে জাত হিন্দু, একজন জাত হিন্দু বোধহয় গৌতম দাস বোধহয় একটু মানে জাত বলতে মানে হিন্দুদের যে 4টা বর্ণ আছে নিচের দিকের বা মাঝামাঝি। আর পিনাকির এটা ব্রাহ্মণের ছেলে, বাট সে তো তার যেসব কার্যকলাপ এবং গুজব সব মিলিয়ে পিনাকি একজন পাকিস্তানি মুসলিম পিতার সন্তান হলে আসলে তার সে যে ক্রিমিনাল, অর্থাৎ তার যে ক্রিমিনাল মাইন্ড, অপরাধ মন, সেইটাকে ব্যাখ্যা করা যায় এই ফ্রেমে দিলে। আরো কিছু ফ্রেমে দিতে হয়, কিন্তু এছাড়া এই লোকের আসলে মানে এত বড় অপরাধী কিভাবে একজন হয়, যে ধরনের অপরাধী 500-600 বছরে কোনো রাষ্ট্রে একটা জন্মে না, আমাদের কতগুলা জন্মে গেল। ফরহাদ মজার, পিনাকি, মাহমুদুর রহমান, ইলিয়াস, কনক সারোয়ার, জঙ্গি জাহেদ, জঙ্গি জিল্লুর, জঙ্গি ফুয়াদ, হ্যাঁ, অভাব নাই তো। আর এদের সাথে নাস্তিক জড়ো হয়েছে, আশরাফ কায়সার, ইউনুস,
এরা তো সব দিকেই আছে। তারপরে জড় এদের সাথে হয়েছিল যে মরে গেল ওই লোকটা বদরউদ্দিন ওমর। হুম, যাই হোক। তো এরা সবাই যেই এটা দিল যে বিএনপিও মানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করছে না। এখানে যে জিনিসটা আসলে সাধারণ মানুষকে আমি প্রশ্ন করব যে দেখেন, এই জিনিসটা বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সাধারণ মানুষ যখন ভারতের কথা বলে সাথে সাথে ওটাকে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কারণ তাকে হিন্দু যে ঘৃণা করার জিনিস, এইটা তাকে শেখানো হয়েছে এবং সে তার নিজের মধ্যেও কিন্তু ওই ঘৃণাটা আসে। আমরা সবাই তো ছোটবেলা থেকেই কিছু কিছু ঘৃণা শিখেছি, পরে হয়তো ঘৃণাটাকে কম ঘৃণায় পরিণত করেছি, সেখান থেকে মুক্তি পেয়েছি। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষকে ধারাবাহিকভাবে হিন্দু ঘৃণা করতে শেখানো হয়েছে। ফলে ভারতের কথা বললে সাধারণ মানুষ বিশ্বাস করে। কিন্তু আপনি দেখেন একজন সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমার ২৪ ঘন্টা জীবন যাপনের মধ্যে এই যে গৌতম দাস আর পিনাকি ভট্টাচার্য নামে দুইজন, একজন আধা হিন্দু, একজন পূর্ণ হিন্দু, এই যে বাণী তৈরি করছে যে ভারতীয় আধিপত্য, ভারতীয়, একজন ইংরেজিতে বলে ভারতীয় হেজিমনি, ইন্ডিয়ান হেজিমনি, এই গৌতম দাস, আরেকজন বাংলায় বলে ভারতীয় আধিপত্য। এই দুটার বিরুদ্ধে দেখেন কথাগুলা জামাতের বলাচ্ছে দুইটা হিন্দুকে দিয়ে, কি পরিমাণ ইফেক্টিভ না? তাই না? নাস্তিকদের দিয়ে বলাচ্ছে। কাদেরকে দিয়ে বলাচ্ছে? ফরহাদ মোজারকে দিয়ে বলাচ্ছে। অদ্ভুত না? আওয়ামী লীগ যদি কিছু এগুলা থেকে শেখে তাহলে আওয়ামী লীগ কিন্তু অনেক কিছু করতে পারত। ৫-১০ কোটি, অর্ধেক দেশের মানুষ তাদের সমর্থন করে। তাদের ভান্ডারে বিশাল অর্থনৈতিক উন্নয়নের একটা কি বলবো যে তাদের সেটা তো তাদের আছে, এবং যেটা আমি পুরোপুরি শুধু প্রধানমন্ত্রীর একক কৃতিত্বে আমি দিতে চাই। আর দ্বিতীয় দিতে চাই যে অর্থমন্ত্রী মারা গেলেন আবুল মাল আব্দুল মুহিতকে। কারণ বাকিগুলা তো কোনো কার্যক্রমে প্রমাণ পায় নাই। যে তারা তো দেখেছি যে একটা হয়তো মানে একটা কি বলবো জয়েন্ট সেক্রেটারির একটা ডিসিশন দিয়ে দেওয়ার কথা। জয়েন্ট সেক্রেটারি যায় অ্যাডিশনাল সেক্রেটারির কাছে, অ্যাডিশনাল সেক্রেটারি যায় সেক্রেটারির কাছে, সেক্রেটারি যায় মন্ত্রীর কাছে, মন্ত্রী যায় প্রধানমন্ত্রীর কাছে। এইভাবে কিন্তু রাষ্ট্রটা চলেছে, ভবিষ্যতে হয়তো এইভাবে চলবে, জানি না। তাহলে আপনি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন যে ২৪ ঘন্টায় ভারতীয় আধিপত্যতা তার জীবনে কি? ২৬ লাখ ভারতীয় তো, এটাও কিন্তু মানুষ বিশ্বাস করেছে। অনেকে, এমন অনেক বাংলাদেশের মানুষ আছে সারা জীবন একজন ভারতীয় দেখে নাই চোখে। এই আধিপত্যটা, এটা একটা ফ্যান্টাসির জিনিস তৈরি করেছে, শুধুই ঘৃণা। আমি যে ঘৃণা করতে চাই একজনকে, তার জন্য আমাকে একটা বাণী দিয়ে দিল, আমি সেটা বিশ্বাস করি। সত্যিকার অর্থে ভারতীয় আধিপত্য বলতে বাংলাদেশে কিচ্ছু নাই। কোনো জায়গায় কিন্তু ভারতের কোনো নাক গলানো নাই। আগে কিছু হেল্প টেল্প করতো, এখন হেল্প করে, বাট ক্রুশিয়াল জায়গাগুলো হেল্প করে। এখন কিন্তু ওই মানে এমনি একটু নির্লিপ্ত থাকে। এই তো ভারতের যে যে আধিপত্যবাদ বলে, এইটা মানুষের কাছে শুধু জনে জনে জিজ্ঞেস করা উচিত যে আপনি যে এটা শুনে লাভ দিয়ে উঠেন, এটা কি জিনিসটা, কি ভারতীয় আধিপত্যবাদ আপনার কি করেছে? হ্যাঁ, দুটা জায়গায় আছে। একটা জিনিস হলো যে ভারতীয়রা বছরে ১৫-২০ জন মানুষ মারে সীমান্তে, এটা বেশ ব্যাপকভাবে প্রচার করা হয়। যদিও ভারত চাইলে এটা আসলে বন্ধ করে দিতে পারে, তারা কেন এটা বন্ধ করে না আমি জানি না। যদিও যেগুলা মারে সবই তাদের সীমানার মধ্যে মারে, সবই বাংলাদেশি। হ্যাঁ, আপনি যদি মানে আইন কানুন দিয়ে দেখান তাইলে ওইটা আসলে ইয়ে করা যাবে না। এইটা একটা। আরেকটা হলো বাংলাদেশের নদ নদীগুলার যে ভারত থেকে এসছে, এগুলার যে পানির যে ব্যবহার, তো পানি এখন সারা পৃথিবীতেই কমে গেছে। এই দুই জায়গায় আসলে ভারত বাংলাদেশের দুইটা সাধারণ ইস্যু আছে। আর একটা এর চেয়েও বড় একটা ইস্যু ছিল, মানে খুবই জটিল, সেটা ছিল সীমানা দুই দেশের মানে সীমানার মধ্যে ৫-৬ কিলোমিটার জায়গা নিয়ে বিবাদ ছিল। সেইটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলে ঠিক করে ফেলেছেন। এবং ভারত বাংলাদেশের মধ্যে সবচেয়ে যেটা কঠিন একটা সমস্যা ছিল, সেটা শেখ হাসিনা কিন্তু ঠিক করেছে, তাই না? এই ধরনের একটা সাফল্য আপনি বাংলাদেশ যারা শাসন করেছে জিয়াউর রহমানের পর থেকে কারো হাতে নেই। তারপরে শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আওয়ামী লীগের লোকগুলা শুধু আমি বলবো যারা এটা শুনেন, প্রত্যেকটা মানুষকে ডেলি ১০টা মানুষকে জিজ্ঞেস করবেন এই যে পিনাকি, এই যে ইলিয়াস, হ্যাঁ, তারপরে এই যে এখন নতুন এসছে গৌতম দাস, এরা যে বলছে যে ইন্ডিয়ান হেজিমনি, ইন্ডিয়ান আধিপত্য, মানে জিনিসটা কি? একটা মানুষ যে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক, তার উপর এটার প্রভাবটা কি? সে কি দেখে?
যদি কোনো দেশের হেজিমনি থাকে তাহলে সেই দেশের কিছু তো সে দেখবে, হ্যাঁ, হয় সেই দেশের সামরিক বাহিনী দেখবে তার রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। কি কি এই যে দেখেন, শুধু দেশটাকে ধরে রাখার জন্য, দেশটাকে মৌলবাদীদের জন্য তৈরি করার জন্য, এবং মৌলবাদীরা পয়সা দিয়ে বা বিভিন্নভাবে জনপ্রিয়তা দিয়ে, পয়সা জনপ্রিয়তা ধনী হওয়ার সুযোগ করে দিয়ে সবগুলা লোক কিনে ফেলছে একেবারে। আপনি ফরহাদ মজার, সলিমুল্লাহ, তারপরে গৌতম গৌতম এই পিনাকি, ইলিয়াস। আচ্ছা, আওয়ামী লীগের এইসব লোকজন কারো কারো তো এত টাকার কথা শুনে তারা তো এরকম 100টা কিনতে পারত। কি হেলায় না জিনিসটা হারানো, অথচ এই 4-5 জনই কিন্তু দেশের। পিনাকির কথা শুনলে আপনি বুঝবেন যে জামাতের শফিক আর ইউনুস আর পিনাকি এই 3 জন মিলে কিন্তু রাষ্ট্র চালাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনো আর পিনাকি আমরা আমরা বলে, পিনাকির সাথে আমরা বলতে আছে ইলিয়াস আছে, কনক সারোয়ার আছে, ফরহাদ মজার আছে, মাহমুদুর রহমান আছে, আর নতুন এখন গৌতম ঘোষ আলাদাভাবে তাকে আরেক ধরনের বাণী দেওয়ার জন্য তারা ফিট করে ফেলেছে। আর উপরি হিসাবে তো আরো অনেকেই আছে, তাই না? ওইদিকে ইয়া আছে, মিনা ফারহা আছে, এইদিকে দেবপ্রিয় ভট্টাচার্য আছে। কালকে অবশ্য আমার ওই কালকে যে ভিডিওটা করলাম সেখানে এসে একজন অনেকগুলা তালিকা দিল অনেক লোকের। যাই হোক, তো যেই জায়গাটা আসতে হবে সেটা হলো যে এই বাংলাদেশের আজকে যা কিছু হচ্ছে সেই জুলাই আগস্ট থেকে গত বছরের, তার মূল দুটা জিনিস, দুটার মধ্যে একটা আজকে তুলবই না কারণ কথা বেশি দিকে যাব না, দুর্নীতির একটা বিষয় সেখানেও আছে, কিন্তু মূল হলো যে ভারতের ঘৃণা, এবং ভারতের প্রতি ঘৃণা, হিন্দুদের প্রতি ঘৃণা। এই ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা দিয়ে কিন্তু তারা এতগুলো সাফল্য পেল। এই তারা এটাকে ন্যারেটিভ করছে, অর্থাৎ ন্যারেটিভ বলতে কি, তারা এমনভাবে বর্ণনাটা দিচ্ছে মানুষ এটাকে বিশ্বাস করছে। আসলে আমাদের এখন কাজ হইল, যদি বাংলাদেশকে বাঁচাইতে হয়, যে বাংলাদেশের মানুষকে প্রশ্ন করতে হবে, তাদের ন্যারেটিভটা নষ্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ধারার যে ন্যারেটিভ, যেটা সত্য শাশ্বত, সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। দেখেন, এই পিনাকি অমরত্বের জন্য করতে পারে, গৌতম দাস পয়সার জন্য করতে পারে, যার যার সুবিধার সামান্য খ্যাতির জন্য সলিমুল্লাহ করতে পারে, ফরহাদ মজার তো নিজেই এক কুতুব। কিন্তু দেখেন, যে জিনিসটা পৃথিবীর কোথাও টিকে নাই, এই যে ধর্মীয় ভেদাভেদ, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করা, হ্যাঁ, যেটাকে আবার ওরা খুব মহিয়ান করে দেখায় যে ইন্ডিয়া মারছে দেখে এই মুসলমানরা নাকি এদের মধ্যে কোনো রাজনীতির কোনো ইয়েই ছিল না। এগুলোর ঐতিহাসিক সত্যতা যে কিছুটা নাই, ভারত যে ভাগ হয়ে গেল, হ্যাঁ, সেখানে তো হিন্দু মুসলমান দুই পক্ষেরই দায় আছে। এবং ব্যাপকভাবে জিন্নার কথা বলা হয় যে জিন্নার চেয়েও অন্যদের, মানে নেহেরু সাহেবের বা অন্যদের দায় অনেক বেশি। কিন্তু জিন্নার যে জিনিসটা দায় বলতে হবে, তারা তো সংখ্যাগরিষ্ঠ, তাই না? জিন্না তো সংখ্যালঘিষ্ঠ ছিল, তো তার তো হঠকারী হওয়া দরকার ছিল না। হঠকারী হয়ে ভারতটাকে ভাগ করা তার কোনোভাবেই উচিত হয়নি। আর ভাগ করে কি পাইলো সেই জিন্না? সেই জিন্নার দেখবেন, জিন্না তো ছিল, জিন্না তো নিজে এমনিতে তার ধর্মীয় সমস্যা, শিয়া ছিল, তার আরো নাস্তিক ছিল, সবই ছিল। কিন্তু তার যে শিয়া, তার যে শিয়াদের কিন্তু পাকিস্তানে গড়ে, মনে করেন 1 মাসে পাকিস্তানে যে পরিমাণ শিয়া খুন হয়, সেটাকে আপনি হিসাব করে দেখবেন দিনে 10 থেকে 20টা শিয়া খুন হচ্ছে। অর্থাৎ জিন্নাই এমন একটা রাষ্ট্র তৈরি করলো যেখানে তার গোত্রের মানুষগুলা, অর্থাৎ যেই বিশ্বাসে জন্মগ্রহণ করে সেই বিশ্বাসের লোকগুলো মাসে 10 জন 15 জন প্রতিদিন 10 জন করে খুন হচ্ছে কমপক্ষে, শুধু ওই কারণে, শিয়া হওয়ার কারণে। তাই না? কি অদ্ভুত না? তো এখন জিন্নার ভারত ভাগের পেছনে দায় কতটা, তার চেয়ে বড় কথাটা হলো এই যে একটা রাষ্ট্র যে এরকম হয়ে যাবে, সেটা তো জিন্না ফোর্সই করে নাই। না করারও একটা কারণ হলো জিন্নার ওই যে নাস্তিক হয়ে জিন্না যদি সত্যিকারে একজন মানে আধুনিক মানুষ, সাথে ধর্মের জ্ঞানটা তার থাকতো, তাহলে জিন্না কোনোদিন ভারত ভাগ করতে যেত না। হ্যাঁ, একই জিনিসটা হয়ে গেছে আপনার এই বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশের মানুষগুলা বেশিরভাগই কিন্তু সাধারণ মানুষ তো বোঝেই না, যারা কিছু শিক্ষিত তারাও কিন্তু ধর্মীয় রাষ্ট্র গঠনের বিপদ কি এটা বোঝে না। না বোঝার কি আছে আমি দেখি না, পৃথিবী থেকে উদাহরণ নিলেই তো হয়। আফগানিস্তানে আর ধর্মীয় রাষ্ট্র গঠন করলে লাভটা কি? আপনি অর্থনৈতিকভাবে দরিদ্র থাকবেন, আপনাকে সারা বিশ্ব ঘৃণা করবে, এত ঘৃণা করবে, সেই ঘৃণার কিন্তু আপনাকে বলে করবে না যে আমি তোমাকে ঘৃণা করি। হ্যাঁ,
পয়সা থাকলে ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু ওই ঘৃণা থেকে বাঁচতে পারবেন না। এই ঘৃণা করে কারণ আপনি তো আপনার লোকজন তো মেরে ফেলে ওদেরকে, হ্যাঁ? করে ফেলেছে না? আপনি দেখেন না এই যে সাখাওয়াত সাহেব বলছে না যে আবারও তো বলেছে, আমরা দেখলাম তো। জঙ্গিরাই ওই মেরে টেরে নিজেরাই বিপ্লব করে ফেলছে। এইভাবে বিপ্লব করে সেই বিপ্লবকে স্থায়ী করা যায় না। যাই হোক, ওই জায়গাটায় যে এরা তো শুধু মেরে ফেলে, হ্যাঁ? মারামারি ছাড়া, খুনাখুনি ছাড়া কোনো রাষ্ট্র তারা মানে রাষ্ট্রের ভালো কিছু করার কোনো সামর্থ্য তারা দেখাইতে পারে নাই। আরেকটা আপনি মনে করতে পারেন যে আপনি ধর্মীয় রাষ্ট্র সমর্থন করলে আপনি বেহেশতে চলে যাবেন। না, যাবেন না কিভাবে? কয়েকদিন আগে একটা প্রমাণ দেখেন। কয়েকদিন আগে আফগানিস্তানে একটা বড় ভূমিকম্প হয়েছে না? তো পৃথিবীতে তো এখন ওরা সবচেয়ে সাচ্চা মুসলমান, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আপনি যদি ইসলাম ধর্ম বোঝেন, আপনি বুঝবেন যে আফগানরা যেভাবে রাষ্ট্রটা চালাইতে চায় ওইটাই কিন্তু সবচেয়ে খাঁটি ইসলামিক পথ। তা আল্লাহ তো মাফ করে নাই। ৮০০ বা কতজন মানুষ মারা গেছে, তাই না? এই এই একই জায়গা, এই একই মৃত্যুটা যদি আজকে ইন্ডিয়াতে হইতো, অন্য কোনো খ্রিস্টান দেশে হইতো, এই আফগান তালেবানরাই বলতো যে ওইখানে প্রচুর জেনা হচ্ছে। মোটামুটি ভূমিকম্প হয়, জেনা, বেবিচার যেগুলাকে বলা হয়, অর্থাৎ সব মানুষের মানে এই যৌনতা নির্ভর যেসব আনন্দ, সেসব করলে, অর্থাৎ বিয়ে বহির্ভূত যেসব আনন্দ সেটা করলে ইয়ে হয়। এটা ইরানিয়ানরা গত সব মুসলমানকে এটা বিশ্বাস করতে হবে, হাদিসের জিনিস। তাহলে আপনি কি ধরে নিবেন যে ওই আফগানরা এটা করছে? না, আফগানরা এটা করে নাই। অর্থাৎ জিনিসটা হলো কি, আপনি মুসলমান যদি হয়ে থাকেন আপনার বুঝতে হবে আপনি এই পৃথিবীতে কি করলেন এইটা আল্লাহ ইন্টারফেয়ার করতে আসে না, হ্যাঁ? আপনি আফগানিস্তানের মতো রাষ্ট্র গঠন করলেন না গিয়া উন্নত রাষ্ট্র গঠন করলেন, করতে আসে না দেখেই আজকে মানে মুসলমান শাসকরা এটা বুঝে গিয়ে তারা ঠিকমতো রাষ্ট্র চালাইতে পারছে। আর যারা বোঝে নাই, বাংলাদেশ, সোমালিয়া, পাকিস্তান, তো পাকিস্তানরা তো বোঝে, খুব ভালো বোঝে। পাকিস্তানি যারা সত্যিকারের শাসক তাদের অন্য সমস্যা আছে, কিন্তু ইসলাম ধর্ম মানে জামাতরা রাষ্ট্র দখল করে ফেললে বা তালেবান রাষ্ট্র দখল করে ফেললে কি বিপদ হবে এইটা পাকিস্তানের যারা শাসক শ্রেণী, অর্থাৎ যাদের হাত থেকে শাসক ক্ষমতা কখনো নড়াচড়া হবে না, তারা কিন্তু 100% বোঝে। দেখেন, ইসলামিক রাষ্ট্র গঠন করলো, হ্যাঁ, একেবারে কোরআন শরীফে হাত দিয়ে তারা ইয়ে করে, শপথ গ্রহণ করে, কিন্তু বুঝে গেছে যে কোরআনী আইন মানে জারি করলে পাকিস্তানের কি দশা হবে। সেখানে কোনোদিন জামাত কিন্তু সাহস পাবে না। সাহসটা কেন পেল? বাংলাদেশে পাকিস্তানের যে একটা জমিদার শিক্ষিত শ্রেণী আছে, সেই শ্রেণীটাও নাই। বাংলাদেশে কিছু মানে গার্মেন্টস ব্যবসায়ী ছিল, সেটাও তো ইউনূস ধ্বংস করে দিছে। এরপরে গার্মেন্টস ব্যবসায়ী বা কত আছে, কিন্তু এরা আলোকিত শিক্ষিত মানুষ হতে পারে নাই। বিশ্ববিদ্যালয় তো অলরেডি মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসা এমনই মাদ্রাসা হয়ে গেছে যে ডাকসু তো তার প্রমাণ দিয়ে দিল, তাই না? তো যা হোক, আমি যা বললাম এতক্ষণে তার যদি অনেক ধরনের কথা, তো ঘুরিয়ে পেঁচিয়ে যেগুলো বললাম, তার মূল জিনিস হলো যে ডাকসু যেটা হয়েছে এটা অশনি সংকেত। অশনি সংকেত এই জন্য যে এটা পিনাকির থিওরি লাগে না। আসলে জামাত তো গত বছর জিতেই গেছে, তাই না? জুলাই আগস্টে ইউনূসকে সাথে নিয়ে জামাত এনসিপি হিসাবে কিছু ছাত্র মানে ছাত্রগুলাকে ছাত্রলীগে ঢুকিয়ে দিছে, হ্যাঁ? সেই জায়গায় তো আর কোনো কিন্তু মানে ইয়ে নাই। জামাত যে জিতে গেছে এটা এখনো কি বলতে হবে? তো সামনে যদি জামাত বাংলাদেশে ক্ষমতায় আসে, মন্ত্রিসভা গঠন করে, এইখানে কিন্তু মানে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বিএনপিকে মানে এটা বিএনপির জন্য বোধহয় আওয়ামী লীগের চেয়ে একটু বেশি বিপদ, কারণ সবাই বুঝে গেছে, এমনকি জামাতও বুঝে গেছে, বিএনপিকে দিয়ে লোডটা নিয়ে আনা যাবে। যেমন লোড নিয়ে এই জঙ্গি উত্থানের সবচেয়ে বড় ম্যান পাওয়ার সাপ্লাই তো তারেক রহমান সাহেব ছিল, তাই না? ওই লোডের সময় তারেক রহমানকে ব্যবহার করা যাবে। আবার এই কৌশলে যদি তারেক রহমানকে ক্ষমতায় আসা বন্ধ করে দেয়, অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ হলো তারা এটা বিশ্বাস করে যে মানে বিএনপির পক্ষে এই জামাতিদের মার দেওয়া সম্ভব না, অর্থাৎ মারপিটে জামাত জামাত উপরে। আর এটা সবচেয়ে বেশি হচ্ছে, দেখেন জামাত কিছুই না, বিএনপি কেন, যে কেউ মানে কিন্তু ওই যে আর্মি তাদেরকে ইয়ে দিয়ে রেখেছে, তারপরেও বুঝলাম না কি আর্মি আওয়ামী লীগ গঠন করলো 15 বছরে, কি সুন্দরভাবে সব হয়ে যাচ্ছে। এখন কথা হলো, এই যে সুন্দরভাবে হয়ে যাচ্ছে, এটাই কি তাদের বিজয়? না, এটা বিজয় না, এটা হলো বাংলাদেশের পতন।
তারা তাদের মতো থাকবে। জঙ্গিরা যখন রাষ্ট্রটা পরিপূর্ণভাবে দখল করবে তখন হিসাব কিতাব হবে কে কোন হাদিসের অনুসারী, তখন তারা সেইভাবে আরেকটা জিহাদ চালাবে। এটা অনাদিকাল চলতে পারে এইভাবে। মানুষ চাইলে এটা হয়তো আজকেও চলবে না, কিন্তু মানুষ যেটা চায় চূড়ান্তভাবে যে তার অর্থনৈতিক সমৃদ্ধি করবে, তার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে, না, সেটার জন্য কিন্তু জামাতি বা ইসলামিস্টরা রাজনীতি করে না, তারা আল্লাহর আইন কায়েমের জন্যই করে। আবার আল্লাহর আইন কায়েম করলে কিন্তু আল্লাহ যে তাকে ভালো চোখে দেখে সেটাও কিন্তু কোনো প্রমাণ পৃথিবীর কোথাও নাই। যদি থাকতো ধরেন এই মুহূর্তে কি এই এই আফগানিস্তানে 800 মানুষ মানে এত বড় ইয়ে হয়, মানে কি বলে ভূমিকম্প হয়, সেখানে তো হওয়ার কথা না, তাই না? এগুলো হওয়া উচিত যেখানে জেনা বেবিচার হচ্ছে, যেখানে ইসলামের বিরোধিতা হচ্ছে, সেই জায়গায় হওয়া উচিত, তাই না? যাই হোক, আশা করি এখানে আরো 2-3টা কথা বলে শেষ করি। সেটা হলো যে আওয়ামী লীগকে অবশ্যই তাদের পদ্ধতি ঠিক করা উচিত। যত তাড়াতাড়ি এই পর্যায়টা শেষ হয়ে যাবে, ডাকসু আজকে দখল হচ্ছে, কালকে যদি বাংলাদেশ সরকার কিন্তু আসলে দখল হয়ে সবকিছু দখলের মধ্যে আছে। হ্যাঁ, এই অনেকে তো ফেসবুকে এগুলাও দিচ্ছে যে বিএনপি দখল করছে, মানে বিভিন্ন চাঁদা বা মানে একেবারে তারা পাবলিক টয়লেট পর্যন্ত দখল করছে, আর জামাত দখল করছে সব সরকারি পদ পদবিগুলা, বিশ্ববিদ্যালয়ে কাদের বসাবে। আমরা চিন্তা করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় যে জঙ্গিকে ইয়ে বানিয়েছে ইউনুস, কি বলে, এর কথাবার্তা দেখলে বুঝবেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে ভর্তি পরীক্ষা হলেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হওয়ার তার কোনো সুযোগই ছিল না। যাই হোক, তো যাই হোক, সবকিছুরই ভালো হয়, ভালো দিন আসবে। আমি আওয়ামী লীগকে বলবো যে আপনারা চিন্তার পরিধি বাড়ান, আপনাদের জন্য সুদিন মানে অপেক্ষা করছে। এর চেয়ে বেশি কিছু আর খারাপ হতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, আর লজ্জা পাবেন না যে ভারত বিরোধিতার কথা বললে, ভারতের আধিপত্যবাদ বললেই যে একটা লজ্জা পেয়ে যান, বোধহয় আমরাই দিয়ে দিচ্ছি ভারতকে, না। এইটাই প্রতিষ্ঠিত করবেন যে ভারত যেটা, ওরা যেটা ভারতীয় আধিপত্যবাদ বলে, ওরা যেটা মানে ভারত বিরোধী যে কথাগুলো বলে, সত্যিকারে বাংলাদেশের জন্য একটা আধুনিক, উন্নত এবং মানুষ যে সমৃদ্ধির বাংলাদেশে, সেটার জন্য বাংলাদেশে সেই জিনিসগুলো কায়েম করতে